কথায় আছে, পাপ তার বাপকেও ছাড়ে না। এই দুনিয়ায় যদি আপনি কারোর সাথে অন্যায় করেন, তাহলে সেই ভুলের মাসুল আপনাকে গুনতেই হবে। প্রতিটা মানুষের ভেতরে একটা করে কারেন্ট জিন রয়েছে, আর সেই জিনই যখন আপনার হয়ে আপনার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে, তখন তা হয়ে উঠবে ভয়ঙ্করের চেয়েও আরও বেশি ভয়ানক। আজ আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান তুর্য, আর আপনারা দেখছেন ভূত মাস্টার। Dengan buah nan hiji pikeun. গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মাকমুন নামের এই লোকটি কালো জাদুর মাধ্যমে তার মৃত স্ত্রীকে এই দুনিয়ায় ডেকে তুলছে। কয়েকদিন পরেই প্রচণ্ড ঝড়ো হাওয়া শুরু হতে থাকে এই গ্রামে। জায়া নামের এই কিশোর বাহিরি বৃষ্টির শব্দের সাথে কিছু একটা অদ্ভুত শব্দ শুনতে পেলে গাছের গুড়ির আড়ালে দাঁড়িয়ে দেখতে পায় তার বাবা তার মৃত মায়ের কবরের পাশে কিছু একটা করছে। মাকমুর তাকে দেখা মাত্রই সে পালাতে লাগলে হোঁচট খেয়ে পড়ে যায়। ততক্ষণে মাকমুর পালিয়ে যায় সেখান থেকে। জায়া ধীরে ধীরে মৃত মায়ের কবরের পাশে এগিয়ে যায়, আর গিয়ে দেখতে পায় মৃত মায়ের পচা গলা দুর্গন্ধযুক্ত লাশ। ভয়ে সে তৎক্ষণাৎ ঘরে এসে দরজার ছিটকিনি শক্ত করে লাগিয়ে দেয়। বাসায় সে অবচেতন মনে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লে আমরা দেখতে পাই তার মৃত মা এসে তার গায়ে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। এরপর আমরা দেখতে পাই ফিত্রি নামের এই তরুণীকে। ফিত্রি তার অসুস্থ মাকে খাবারের পর ওষুধ এনে দিয়ে বলে, দোয়া করো মা, যেন আমি তোমার মতো একজন আদর্শবান শিক্ষিকা হতে পারি। তখন ফিত্রির ভাই রিজলি তাড়াহুড়ো করে স্কুলে বেরিয়ে পড়ে। স্কুলে যাওয়ার পথে একটা টং দোকানের পাশে সে সহ তার বাকি বন্ধুরা মিলে তাদের সহপাঠী জায়ার সাথে খুবই খারাপ আচরণ করতে থাকে। আর এই দৃশ্য দূর থেকে জায়ার বাবা মাকমুর দেখতে পায়। ছেলের কষ্ট সহ্য করতে না পেরে ছেলেকে নিয়ে স্কুলের কেরানি সাহেবের কাছে এসে বলে, দেখুন তার বাকি বন্ধুরা তার কি অবস্থাটাই করেছে, আপনি এর বিচার করবেন। কেরানি স্যার বলে ওঠেন, তোমার ছেলে একটা গর্ধব আর বোকা, যার বাবার কাছে কোনো টাকা পয়সা নেই, তার বিচার গ্রহণ করা হয় না। সামান্য কৃষকের সন্তান হওয়াতে আজ জায়া তার বিচার পায়নি। ফিত্রি প্রথম থেকেই সব দেখতে পেয়েছিল, আর কি হয়েছে তা জানতে চাইলে মাকমুর বলে, আমি শুধু চাই আমার ছেলে শান্তিতে একটু পড়াশোনা করুক। পরদিন জায়া যখন স্কুলের দিকে যাচ্ছিল, তখন হঠাৎই তার বখাটে বন্ধুদের কাশির শব্দ শুনে লুকিয়ে পড়ে এবং তাদের চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে, কিন্তু তারা তাকে ধরে ফেলে। হাঁপাতে হাঁপাতে জায়া বাঁচার জন্য পালাতে থাকে। ম্যাডাম ফিত্রি জায়ের উপর হওয়া এই অন্যায় সহ্য করতে পারছিল না। স্কুল ছুটি হওয়ার পর ফিত্রি জায়ের এই বিষয়টা নিয়ে কেরানি স্যারের সাথে কথা বলতে গেলে কেরানি স্যারকে উধাও হয়ে যেতে দেখে। আর পরক্ষণেই ধীরে ধীরে কেরানি স্যারের কাছে যেতে তার বিভৎস পচা গন্ধ একটা চেহারা দেখতে পায়। কেউ একজন তার চোখ উপড়ে ফেলেছে আর খুবই পৈশাচিকভাবে হত্যা করেছে। কিন্তু এ কি, ফিত্রি সবাইকে ডেকে এনে দেখাতে গেলে সেখানে কিছুই দেখতে পায় না। পরদিন স্কুলে যাওয়ার সময় ফিত্রি তার ভাই রিজলিকে বলে, তোমার ওই বন্ধুদের সাথে মেশা একদম উচিত নয়, কারণ তারা খুব বখাটে আর জায়ের সাথে খুবই বাজে আচরণ করে। রিজলি তখন বিরক্তি সুর নিয়ে বলে, আমি কিছুই করিনি, শুধুমাত্র তাদের সাথে আড্ডা দেই। এই বিরক্তি ভাব নিয়ে সে বাসা থেকে বেরিয়ে পড়ে। আজ ফিত্রি জায়কে তার সাথে করে স্কুলে নিয়ে যেতে এসেছে, যাতে করে কেউ তাকে বুলিং করতে না পারে। স্কুলে আসলে ফিত্রিকে একজন কর্মকর্তা বলে, কেরানি স্যার তো বেঁচে আছেন, আপনি ভুল দেখেছেন। এই বলে তাকে কেরানি স্যারের অফিস কক্ষে নিয়ে আসে। আর কেরানি স্যারকে দেখতে পেয়ে ফিত্রি বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন তো?
আজ ফিত্রি জায়াকে নিয়ে যখন স্কুলে আসছিল তখন দপ্তরি সামিন সাহেব জায়ের বাবার সাথে দেখা করে আর বলে, গতকালকে কেরানি স্যারের অফিস কক্ষে আমি তোমার একটি কার্ড পেয়েছিলাম। তুমি নিশ্চয়ই কেরানি স্যারের সাথে কিছু একটা করেছিলে। যদি আমার মুখ বন্ধ রাখতে চাও তাহলে টাকার প্রয়োজন। উত্তরে মাকমুর সাহেব বলেন, ঠিক আছে, আপনি বসুন, আমি টাকা নিয়ে আসছি। দফতরি সামিন সাহেব টাকার জন্য অপেক্ষা করতে থাকলে পেছন থেকে হঠাৎ সামিন সাহেবকে স্কুল শেষে ফিত্রি যখন বাড়িতে ফিরছিল তখন দফতরিকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, আপনি এই স্কুলে দীর্ঘদিন ধরে আছেন, অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন কি কোনোদিন? সে কিছু না বলে চলে যেতে থাকে। ফিত্রি তখন দফতরি সামিন সাহেবের শরীর থেকে একটা পচা আষ্টে গন্ধ পায়, কারণ এই লোকটি কারেন্ট জিন যে দফতরির মৃত্যুর পর তার বেশভূষা ধারণ করে আছে। স্কুল ছুটি হলে জায়ের বন্ধু দারমা, ফাহারি, ওয়াহু সবাই মিলে জায়কে বুলিং করতে শুরু করে দেয় প্রতিদিনের মতো। এরপর তাকে টানতে টানতে ওয়াশরুমের ভেতরে নিয়ে যায় তারা। রিজলি দেখতে পায় তারা জায়ের শরীরের উপর প্রসাব করে দিচ্ছে, তাই তাদের সব বন্ধ করতে বললে দারমা বলে, চুপ থাক, তা না হলে ওর জায়গায় তোর বোন থাকবে, মানে আমাদের ফিত্রি ম্যাডাম থাকবে। জায়ার এইসব কিছু তার বাবা সব সময় লক্ষ্য করে। ছেলের এই কষ্ট সে সহ্য করতে পারছিল না। রাতের বেলা ঘুম না আসলে জায়া দেখে তার মৃত মা ফিরে এসেছে। জায়া বলে, তুমি আমাকে ছেড়ে আবার চলে যাবে না তোমা? তখন জায়া দেখে ভোর হয়ে গিয়েছে। কিছু বুঝতে না পেরে ঘরে ছুটে গিয়ে দেখে তার মা বসে বসে বই পড়ছে, আর কাছে যেতেই চারদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। হঠাৎই হাতের সাথে ধাক্কা লেগে প্রদীপটা পড়ে গিয়ে চারদিকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে, আর তার মা আগুনে পুড়ে যেতে থাকে। তবে এটা ছিল তার দুঃস্বপ্ন। তখনই ফিত্রি ম্যাডাম তাদের বাড়িতে এসে জায়ের খোঁজ নিতে থাকে, কিন্তু জায়ের বাবা মাকমুর বলে, তার খোঁজ নিতে হবে না, তুমি তোমার নিজের চরকায় তেল দাও গিয়ে। সবাই আমার ছেলেকে ডাস্টবিনের আবর্জনা মনে করে, তার জন্য আমি যথেষ্ট। তখন ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় মাকমুর তার ছেলের ব্যাপারে একদিন ফিত্রির মাকে জানিয়েছিল, কিন্তু নিজের ছেলেও অন্যায়ের সাথে জড়িত রয়েছে শুনে সে আর মাকমুরের নালিশ গ্রহণ করেনি। ফ্ল্যাশব্যাক শেষ হলে আমরা দেখি গভীর রাতে ফিত্রির অসুস্থ মা নামাজ পড়ার জন্য ওঠে। অজু করতে গেলে সে কিছু একটার উপস্থিতি লক্ষ্য করে। তখনই হঠাৎ কেউ একজন এসে তাকে সেখানেই মেরে ফেলে। পরদিন সকালে ফিত্রি বিছানায় তার মাকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়লে দেখতে পায় তার অসুস্থ মা সুস্থ হয়ে গিয়েছে আর বলছে, আমি তোমার জন্য তোমার পছন্দের খাবার বানিয়ে এনেছি। খুশিতে দুই ভাই বোন আত্মহারা হয়ে উঠলেও মায়ের অদ্ভুত আচরণ তারা লক্ষ্য করে। এরপর স্কুলে এসে ফিত্রি কেরানি স্যারের রুমেই সবার আগে চলে আসে আর বলে, এই ফাইলে আপনার একটা স্বাক্ষর লাগবে। কেরানি স্যার তখন ফাইলটা হাতে নিতেই উদ্ভট ব্যবহার করতে শুরু করে দেয়। তাই ফিত্রি সোজা চলে আসে দারমার বাবার কাছে আর তার বাবার কাছে নালিশ দিয়ে বলে, আপনার ছেলে আর তার সহকর্মীরা জায়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। তখন দারমা এসব অভিযোগ অস্বীকার করলে তার বাবা বলে, দেখেছেন, সে কিছুই করেনি, আর আপনার জন্য একটা উপহার রয়েছে। এই টাকা তোমার অসুস্থ মায়ের চিকিৎসার কাজে লাগবে। ফিত্রি বলে, আমি এখানে বিচারের জন্য এসেছিলাম, খুশির জন্য নয়। এই বলে সে চলে যায়। তারপর সে গ্র্যানিয়াতির টং দোকানে এসে পৌঁছায় তার মায়ের ঔষধ নিতে, যেখানে দারমা আর তার বাকি বখাটে বন্ধুরা সবসময় আড্ডা দিয়ে থাকে। ফিত্রি সেখানে থাকা টেবিলে কিছু নাম লেখা দেখলে এ ব্যাপারে গ্র্যানিয়াতিকে জিজ্ঞাসা করলে সে বলে ওঠে, এখানে তারা শুধুমাত্র আড্ডা দিতে আসে। ফিত্রি বলে, মাকমুর সাহেবের ছেলে জায়াও কি আসে তাদের সাথে? গ্র্যানিয়াতি বলে, না, তাকে কখনো দেখিনি। গ্র্যানিয়াতি ফিত্রিকে মিথ্যে কথা বলে। এরপর ফিত্রি নিসা নামের এই ছোট্ট মেয়েটিকে বারান্দায় এক দূর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখলে ছোট্ট মেয়েটি তাকে কানে কানে ফিস ফিস করে বলতে থাকে, স্কুলের ওই সামিন দফতরি কিন্তু সামিন নয়। ছোট্ট মেয়েটির এই কথা শুনে অবাক হতেই পেছন থেকে গ্র্যানিয়াতি তার মায়ের জন্য ওষুধ নিয়ে আসে।
বাড়িতে ফেরার পর ফিত্রির মা আজও তার জন্য নিজ হাতে খাবার বানিয়ে আনে আর তাকে এই খাবার খেতে বলে। ফিত্রি অস্বস্তি বোধ নিয়ে খাবার একটু একটু করে মুখে নিতেই বমি করে ফেলে দেয় সব, কারণ তার মায়ের বানানো খাবারে অসংখ্য পোকামাকড় কিলবিল করে হেঁটে বেড়াচ্ছিল। রাতে গ্র্যানিয়াতির টং দোকানে দারমা আর তার বন্ধুরা সবাই এক হয় চা খাওয়ার জন্য। দারমা তখন রিসলিকে বলে, তোর বোনের জন্য আজ বাবার হাতে মার খেতে হয়েছে আমাকে। এই বলে তাকে মারতে গেলে বাকিরা তাকে থামানোর চেষ্টা করে। দারমা বলে, ওই চায়াকে এখনই আমার চাই। এই বলে তার বাকি দুই বন্ধু ফাহারি ও ওয়াহুকে পাঠায় চায়াকে তার বাড়ি থেকে ধরে নিয়ে আসার জন্য। রাতের অন্ধকার মেঠো পথ ধরে হাঁটতে শুরু করে দেয় দুই বন্ধু। হঠাৎ ময়লার স্তূপের কাছে এসে তারা একজন লোককে দেখতে পায় আর বলে, আপনি কি চায়াকে দেখেছেন? আমরা তার বন্ধু, রাতে সবাই মিলে গ্রুপে স্টাডি করব, তাই তাকে খুঁজছি। লোকটি বলে ওঠে, সামনের বাড়িটাই তাদের বাড়ি আর ঘরেই আছে সে। এরপর তারা ধন্যবাদ জানিয়ে চলে যেতে থাকলে লোকটাও তাদের পেছন পেছন আসতে থাকে ময়লার গাড়ি নিয়ে। আর এই লোকটি চায়ার বাবা মাকমুর ছিল। এক পর্যায়ে মাকমুর তাদের গাড়ি দিয়ে ধাক্কা মারে আর তার তীক্ষ্ণ অস্ত্রটা বের করে নিজের ছেলের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে শুরু করে দেয়। এরপর ময়লার গাড়িতে করে তাদেরকে নিয়ে চলে যেতে থাকে। তখন আমরা দেখতে পাই মাকমুর কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে মুড়িয়ে লাশের আকৃতি বানিয়ে সেগুলোতে নির্দিষ্ট ব্যক্তিদের নাম লিখে রাখে, যারা যারা তার ছেলের সাথে অন্যায় করেছিল। আর এই কাফনের কাপড় সে তার স্ত্রীর কবর থেকে চুরি করেছিল। মাকমুর একটি কাফনের পুতুল ফিত্রির ছোট ভাই মানে চায়ের বন্ধু রিসলির নামে পাঠাতে থাকে, কিন্তু সে বাড়িতে রিসলির বোন ফিত্রি কুরআন তেলাওয়াত করছিল, তাই লাশের পুতুলটি আবার তার কাছেই ফেরত চলে আসে। ওইদিকে ফিত্রি পেছনে ফিরে তার মাকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি আর পারছি না মা, ভয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তার মা বলে, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এদিকে দারমা জায়ের অপেক্ষায় থাকতে থাকতে মেজাজ গরম হয়ে যায়। কিছুক্ষণ পর ফাহারি আর ওয়াহু ফিরে আসে, তবে জায়াকে আনতে পারেনি। দারমা বলে, ও কোথায়, ওকে আনিসনি কেন? ফাহারি আর ওয়াহু চুপ করে থাকা ছাড়া কোনো উত্তরই দেয় না। রাগে ক্ষোভে দারমা বলে, আগামীকাল ওকে আমার কাছে যে করেই হোক হাজির করবি। এই বলে সে চলে যায়। বাসায় ফেরার পথে দারমার আরেক বখাটে বন্ধুকে মাকমুর মেরে ফেলতে সক্ষম হয়। ফজরের আজান দিয়ে দেয়। গ্রেনিয়াতি হঠাৎই তার টং দোকানে কিছু একটা শব্দ শুনতে পেয়ে সামনে এগোতেই মাকমুর তার তীক্ষ্ণ অস্ত্রটা বের করে তার উপর এবার হামলা শুরু করে দেয়। ভাগ্যবশত ফিত্রি সেই মুহূর্তেই গ্রেনিয়াতির সাথে দেখা করতে আসলে ভেতরে তার ছটফট দেহ পড়ে থাকতে দেখে। চিৎকার করে সে গ্রামের বাকিদের জানান দিতে থাকে, কিন্তু গ্রামের সবাই তখনও ঘুমের ঘোরে আচ্ছন্ন। ফিত্রি তখন মাকমুরকে দেখতে পায় আর দ্রুত তাকে সাথে করে গ্রেনিয়াতির টং দোকানে চলে আসে এবং বলে গ্রেনিয়াতির লাশ এখানেই পড়েছিল। কিন্তু তখনই গ্রেনিয়াতি ছুটে আসে আর তার নাতনি নিসা এসে চুপি চুপি বলে, সে আমার নানু নয়। পাশেই আমরা গ্রেনিয়াতির লাশ পড়ে থাকতে দেখি আর কারিন জিন তার রূপ ধারণ করে আছে। পরদিন স্কুলের এক কর্মকর্তা ক্যারানি স্যারের রুমে একটা ফাইল নিয়ে আসে। তখন সে পচা একটা গন্ধ পায় আর ভুলবশত কলমগুলো পড়ে গেলে সেগুলো উঠাতে শুরু করে। তখনই সে ক্যারানি স্যারের দুর্গন্ধযুক্ত পচা গলা পা দেখতে পায়। দ্রুত কলমগুলো উঠিয়ে চলে যেতে লাগলে ক্যারানি স্যার ইচ্ছে করে আবারও একটা কলম ফেলে তাকে উঠাতে বললে সে ভয়ে প্রাণপণে ছুটতে শুরু করে। আজ স্কুলে এসেই দারমা জায়ের পেছনে লাগে আর তাকে ইচ্ছে মতো মারতে থাকে এবং তার বাকি বন্ধুদেরও মারতে বললে তখন একজন বলে, কিন্তু এবার তো মরবে তুমি। দারমা বলে, কি সব জাদা বলছিস? দারমা অদ্ভুত কিছু লক্ষ্য করে বিরক্তি ভাব নিয়ে বের হয়ে যেতে থাকলে তখন রিজলি এসে বলে, কিরে কি হলো তোর আবার?
ফিত্রি এবার মসজিদের ইমামের সাথে দেখা করে আর ইমাম সাহেবকে সবটা খুলে বললে ইমাম সাহেব তখন বলে প্রতিটা মানুষের সাথেই একটা করে কারিন জিন থাকে আর কুরআনের এই আয়াতগুলো তোমাকে সেই জিনের হাত থেকে রক্ষা করতে পারে। ইমাম সাহেব রাতে ইশারের নামাজ শেষ করে একটা বিশ্রী গন্ধ পায় আর পেছনে তাকাতেই তার ছেলে ওয়াহুকে দেখতে পায়, কিন্তু সে খুব বিভৎসভাবে তার দিকে তাকিয়েছিল। তার বিকৃত চেহারা দেখে ইমাম সাহেব ভয়ে ছুটতে শুরু করে, কিন্তু মাকমুর তার সামনে এসে পড়ে। মূলত তার ছেলে ওয়াহুকে সে কোনো দিনই জায়ের সাথে অন্যায়ের ব্যাপারে প্রতিবাদ করেনি, তাই মাকমুরও তাকে মেরে ফেলে। এদিকে নামাজ শেষে ফিত্রিও জিনের বিশ্রী গন্ধ পেলে ইমামের দেওয়া কুরআনের আয়াতগুলো পাঠ করতে শুরু করে দেয়। এরপর দুই ভাই বোন বুঝতে পারে তাদের সাথে খারাপ কিছু একটা হতে চলছে। রিজলি তার মায়ের কাছে এগোতেই তার মায়ের বিকৃত চেহারা দেখতে পায়। ছেলের উপর সে আক্রমণ শুরু করলে ফিত্রি ভাইকে নিয়ে দ্রুত পালাতে থাকে আর তার ভাইকে যেতে যেতে বলে স্কুলের দফতরি সামিন সাহেব, টংদোকানের গ্রেনিয়াতি, স্কুলের ক্যারানিসার সহ সবাই কারিন জিন, তারা কেউই মানুষ নয়। এরপর সে কোরআনের আয়াতগুলো পাঠ করতে শুরু করে। তখন স্কুলের দফতরিকে দেখতে পায় এক বিভৎস রূপে। দ্রুত তারা ইমামের বাড়িতে ছুটে যায়, কিন্তু ততক্ষণে ইমাম সাহেব সহ রিজলির বন্ধু ওয়াহু সবাই মারা গিয়ে কারিন জিন হয়ে ফিরে এসেছে। তাই এবার তারা দারমার বাড়িতে ছুটে আসে আর ফিত্রি তাদের সবটা খুলে বলে এবং বলে যদি দারমা ক্ষমা চায় তবেই কারিন জিনের হাত থেকে রক্ষা পাবে। কিন্তু তারা কিছুতেই এসব বিশ্বাস না করে উল্টো তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাই তারা এবার উপায় না পেয়েই জায়ার বাড়িতে আসে আর রিজলি বলে আমাকে তুমি ক্ষমা করো বন্ধু, তোমার সাথে অন্যায় করেছি আমরা। ফিত্রি তখন জায়ের কাছে জানতে চায় কেন গ্রামের সবাই এমন করছে। জায়া বলে আমার মা ফিরে এসেছে। ফিত্রি বলে কোথায় সে? জায়া তখন তার বাবার গোপন ঘরে নিয়ে আসে যেখানে তার বাবা কালো জাদু করত। ফিত্রি তখন সেখানে রিজলির নামেও একটা পুতুল দেখতে পায়। তখনই জায়ার মৃত মায়ের কারিন জিন ফিরে আসে। ফিত্রি জায়াকে বলে তোমার মা মারা গিয়েছে, এটা কারিন জিন। এই বলে কুরআন তেলাওয়াত করতে থাকলে কারিন জিন তখন ফিত্রির উপর আক্রমণ বসিয়ে দেয়। রিজলি দ্রুত একটা কাফনের পুতুল আগুনে পুড়িয়ে দেয় আর জায়ার মৃত মায়ের কারিন জিন অদৃশ্য হতে থাকে। রিজলি তার বোনকে বলে এসব আমাদের ভুলের জন্য হয়েছে, আমরা অন্যায় করেছি জায়ের সাথে। ফিত্রি বলে দ্রুত আমাদের এখান থেকে পালাতে হবে। ওইদিকে মাকমুর দারমার বাড়িতে এসে পৌঁছে যায় এবং তাকে হত্যার চেষ্টা করে আর অবশেষে ছেলের অবিচারের বিচারও করে ফেলে। দারমার বাবা ছেলের এই অবস্থা দেখে চিৎকার করে গ্রামের সবাইকে ডাকতে শুরু করে। গ্রামের সবাই তখন মাকমুরকে মারতে থাকে, কারণ সে কালো জাদুর মাধ্যমে নিজের রক্ত আর স্ত্রীর কাফনের কাপড় দিয়ে কারিন জিনকে ব্যবহার করে সবাইকে মেরে ফেলেছে। গ্রামের লোকদের হাত থেকে বাঁচার জন্য মাকমুর তখন কালো জাদুর মন্ত্র পড়তে থাকলে সবার ভেতরের কারিন জিনগুলো এক এক করে বেরিয়ে আসে। ফিত্রি বলে তুমি আমার মায়ের সাথে কেন এমনটা করলে? মাকমুর বলে সে আমার ছেলের উপর হওয়া অত্যাচারের কোনো বিচার করেনি। সেদিন যখন কোনো বিচার নেই এই দুনিয়ায়, তখন এই কালো জাদুই তার উচিত শিক্ষা। ফিত্রি কোরআন তিলাওয়াত শুরু করলে মাকমুর তার কালো জাদুর মন্ত্র পড়তে শুরু করে দেয়। ফলে সব কারিন জিন ফিত্রির উপর ঝাঁপিয়ে পড়ে। রিজলি তখন এক এক করে সবগুলো পুতুল কুড়িয়ে আগুনের উপর ছেড়ে দেয় আর এক এক করে সব কারিন জিন অদৃশ্য হতে থাকে। গ্রামের সবাই তখন মাকমুরকে মেরে ফেলতে থাকে, কারণ সে কালো জাদু করে গ্রামের এতগুলো মানুষকে একাই মেরে ফেলেছে। এরপর তার ছেলে জায়াকে মারতে এলে রিজলি প্রতিহত করার চেষ্টা করতে থাকে আর ফিত্রি জায়াকে নিয়ে এই গ্রাম থেকে ছুটতে শুরু করে দেয় এবং বলে চলে যাও, তুমি এই গ্রাম থেকে যত দূর পারো দূরে চলে যাও। আর এভাবেই অন্যায় করা এবং অন্যায়কে মেনে নেওয়ার ফলে অনেকগুলো প্রাণ ঝরে যায়।
তারপর অনেক দিন পার হয়ে যায়। জায়া তার বাবার কবরে এসে তার বাবার করা কালো জাদুর পদ্ধতি অবলম্বন করে মৃত বাবার কারেন জিন এই পৃথিবীতে ডেকে আনে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।